তোমার কেরিয়ার একটু থামলে কি খুব ক্ষতি হবে? মা আমাদের সাথে থাকতে আসছেন, এটাই শেষ কথা। কোনো তর্ক চাই না। কথাগুলো বলেই আহনাফ নির্লিপ্ত মুখে ফোনের স্ক্রিনে আঙুল বোলাতে লাগলো। রান্নাঘরের টেবিলে বসে সে পাউরুটি জ্যাম খাচ্ছে, যেন খুব সাধারণ কোনো আবহাওয়ার খবর দিচ্ছে সে আমাকে। আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, অথচ ওর চোখে মুখে কোনো বিকার নেই। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম, হাতে কফির মগটা কাঁপছে। প্রথম ইচ্ছে হলো ফুটন্ত কফিটা ওর ওই অহংকারের মুখে ঢেলে দিই। দ্বিতীয় ইচ্ছে হলো এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যাই আর সজোরে দরজাটা আটকে দিই। কিন্তু আমি তার কিছুই করলাম না। খুব শান্ত গলায় জিজ্ঞেস করলাম, কি বললে? আর একবার বলবে? আহানা বিরক্ত হয়ে মুখ তুলল। মেহজাবিন, বাড়াবাড়ি করো না তো। মা অসুস্থ, একা থাকতে পারবেন না। আর তুমি তো সারাদিন অফিসেই থাকো। বড় অফিসার হয়েছে বলে কি সংসার ভুলে যাবে? বাইরে তখন ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। 7টা বছর এই লোকটার সাথে কাটিয়েছি আমি। আমাদের একটা সন্তান আছে, ঋণের বোঝা আছে, হাজারো স্মৃতি আছে। অথচ আজ এই মানুষটাকে আমার একদম অচেনা মনে হলো। আমি ধীরস্থিরভাবে বললাম, আহনাফ, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির মার্কেটিং হেড। আমার নিচে 8জন মানুষ কাজ করে, কোটি টাকার প্রজেক্ট সামলাই আমি। ও কাঁধ নাচিয়ে বলল, তাতে কি? তোমার জায়গায় অন্য কেউ আসবে, মা তো আর দ্বিতীয়বার আসবে না। আমার হাতের মগটা এবার সত্যিই কেঁপে উঠল। বললাম, আমাদের সন্তান আয়ানও তো একটাই আহনাফ। আয়ান ডে কেয়ারে থাকে, ওর সমস্যা নেই, কিন্তু মায়ের দেখাশোনা করার জন্য কাউকে তো বাড়িতে থাকতে হবে। আমি চুলা থেকে কফি নামিয়ে কাপে ঢালতে লাগলাম। নিজের মাথাটা ঠান্ডা করা খুব দরকার। আমার শাশুড়ি সোলাইমান বেগম মোটেও বিছানায় পড়ে থাকার মতো রোগী নন। 65 বছর বয়সেও তিনি যথেষ্ট চনমনে, কিন্তু তিনি আমাদের সংসারে নাক গলাতে ওস্তাদ। মা কবে আসছেন? আমি জানতে চাইলাম। আগামী সোমবার। তার মানে সব সিদ্ধান্ত হয়ে গেছে। আমাকে জানানোর প্রয়োজনও মনে করেনি কেউ, যেন আমি এই বাড়ির একজন বেতনহীন কাজের লোক ছাড়া আর কিছুই নই। আহনাফ আরো যোগ করলো, তুমি চাইলে তো বাড়ি থেকেও কাজ করতে পারো, তোমার কাজ তো ফ্লেক্সিবল। আহনাফ, আমি ফ্রিল্যান্সার নই যে যখন খুশি কাজ করব। ও ভ্রুকুসকে বলল, দেখো, পুরুষ মানুষ কখনো বুড়ো মানুষের সেবা করতে পারে না, এটা আমাদের কাজ না। ওর কথা শুনে আমার হাসি পেল। গত 3 বছর ধরে ও নিজেকে খুঁজে পাওয়ার নাম করে বেকার বসে আছে। সংসার খরচ, বাচ্চার স্কুল, কিস্তি সব আমি সামলাচ্ছি। অথচ আজ যখন ত্যাগের কথা এলো, তখন সেটা আমার দায়িত্ব হয়ে গেল। আমি ওর সামনে গিয়ে বসলাম, গরম কফির কাপটা দুহাতে চেপে ধরলাম। বললাম, ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও। ভাবার কি আছে? ও আবার ফোনে মন দিল। রেজিগনেশন লেটার দিয়ে দাও, নোটিশ পিরিয়ড শেষ করো, ব্যাস। ঠিক সেই মুহূর্তে আমি বুঝে গেলাম ও ধরে নিয়েছে আমি সেটাই করব যা ও চায়, কারণ আমি ওর স্ত্রী। আমি মৃদু হাসলাম। অবশ্যই প্রিয়, তুমি যা চাও ঠিক তেমনই হবে। অফিসে গিয়ে আমার বস রাইসার কেবিনে ঢুকলাম। ওকে সবটা খুলে বললাম। আমার পরিকল্পনার কথা শুনে রাইসা হেসে ফেলল। তুমি ওকে শিক্ষা দিতে চাও? হ্যাঁ, আমি 2 মাসের জন্য স্যালারি ছাড়া ছুটি চাই। অফিসিয়ালি আমি থাকবো, কিন্তু আহনাফকে জানাবো যে আমি চাকরি ছেড়ে দিয়েছি। আমি বাড়িতে একদম আদর্শ পুত্রবধূ হয়ে থাকবো, এত আদর্শ যে ওরা হাঁপিয়ে উঠবে। রাইসা সায় দিল, ঠিক আছে, 2 মাস পর কিন্তু তোমাকে আমার চাই। বাড়ি ফিরে দেখলাম আহনাফ সোফায় শুয়ে আছে। আমি গিয়ে বললাম, আহনাফ, আমি আজই পদত্যাগপত্র দিয়ে এসেছি। তুমি ঠিক, পরিবারই আগে। ও তৃপ্তির হাসি হাসলো। আমি জানতাম তুমি বুঝবে। ও জানতো না যে সোমবার থেকে ওর সাজানো গোছানো শান্ত জীবনে কোনো ঝড় আসতে চলেছে। ও ভাবছে আমি ওর মায়ের সেবা করব, আর ও নিশ্চিন্তে ফোন টিপবে। কিন্তু আমি প্রস্তুত। সোমবারের সেই সকালটা আহনাফের জীবনের এমন এক শিক্ষা হতে যাচ্ছে যা ও কোনো দিন ভুলবে না। সোমবার সকাল। ঘড়িতে তখন ঠিক 8টা। দরজার কলিং বেলটা একটানা বাজছে। আমি ইচ্ছে করে একটু দেরি করলাম দরজা খুলতে। আহনা বিরক্ত হয়ে চিৎকার করলো, মেহজাবিন, দরজা খুলছো না কেন? মা দাঁড়িয়ে আছে। আমি ধীরে সুস্থে গিয়ে দরজা খুললাম, মুখে মিষ্টি হাসি। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? সোলাইমান বেগম ভেতরে ঢুকেই চারপাশে তাকালেন। সেই চেনা চোখ, সবকিছু বিচার করে দেখার অভ্যাস। এই সময় দরজা খুলতে এত দেরি হলো কেন? ঘুমাচ্ছিলে নাকি?
আমি মাথা নিচু করে বললাম, না মা, রান্না করেছিলাম, আপনাদের জন্য নাস্তা বানাচ্ছিলাম। আহনাফ খুশি হয়ে আমার দিকে তাকালো, যেন সে তার ঠিক সিদ্ধান্ত এর প্রমাণ পাচ্ছে। আমি মনে মনে হাসলাম। প্রথম দিন থেকে আমি শুরু করলাম আমার পারফেক্ট বৌমা প্রজেক্ট। সকাল 6টায় ঘুম থেকে উঠি, গরম পানি, লেবু, মধু শাশুড়ির জন্য, তারপর ডায়াবেটিক ডায়েট মেনে নাস্তা, আহনাফের জন্য আলাদা নাস্তা, আয়ানের স্কুলের প্রস্তুতি, সবকিছু এত নিখুঁতভাবে করতে লাগলাম যে প্রথম 2 দিন সবাই অবাক। তৃতীয় দিনেই শুরু হলো আসল খেলা। মা, আপনি তো বলেছিলেন লবণ কম খাবেন, কিন্তু আজকে ভর্তা একটু বেশি হয়ে গেছে, আমি আবার বানিয়ে দিই। সোলাইমান বেগম বিরক্ত হয়ে বললেন, আরে থাক, এত ঝামেলা করার দরকার নেই। আমি থামলাম না। না মা, আপনার স্বাস্থ্যের ব্যাপার, আমি এখনই নতুন করে বানাচ্ছি। আহনা ফিসফিস করে বলল, এত বাড়াবাড়ি করার দরকার নেই। আমি শান্তভাবে তাকালাম। তুমি তো বলেছিলে মাকে ভালোভাবে দেখতে হবে, আমি তো সেটাই করছি। ও চুপ। চতুর্থ দিন আমি একটা খাতা নিয়ে বসলাম। মা, আপনার ওষুধের টাইম টেবিল বানাচ্ছি। সকালে 8টা, 10টা, 12টা, 2টা সব লিখে রাখছি, যেন একটাও মিস না হয়। এত ওষুধ আমি খাই না। মা বিরক্ত। ডাক্তারের সাথে কথা বলবো। প্রিভেনশন ভালো মা। আমি মিষ্টি হাসি দিলাম। আহনাফ এবার স্পষ্ট অস্বস্তিতে। পঞ্চম দিন আহনাফ দুপুরে খেতে বসেছে। আমি প্লেট নিয়ে দাঁড়িয়ে, তুমি এত তেল খাচ্ছ কেন? এটা কিন্তু হেলদি না। আমি ডায়েট চার্ট বানিয়েছি তোমার জন্য। কি? আহনাফ চমকে উঠল। তুমি তো এখন বাসায় থাকো, একটু নিজের যত্ন নেওয়া উচিত। সকালে তোমাকে আমি যোগ ব্যায়ামও শেখাবো। আমি গম্ভীর। ও তাকিয়ে রইল। বুঝতে পারছি কিছু একটা গড়বড়। 1 সপ্তাহের মধ্যে পুরো বাসার নিয়ম বদলে গেল। টিভি দেখার সময় নির্ধারিত, মোবাইল ব্যবহার সীমিত, খাবার কন্ট্রোলড, প্রতিদিন ফ্যামিলি টাইম বাধ্যতামূলক। আহনাফ একদিন চিৎকার করে উঠল, এটা কি হচ্ছে? বাসা না মিলিটারি ক্যাম্প? আমি খুব শান্তভাবে বললাম, পরিবারকে সুন্দরভাবে চালাতে নিয়ম লাগে। তুমি তো বলেছিলে সংসারই আসল। সেই রাতেই প্রথমবার আমি দেখলাম আহনাফ সত্যিকারের অস্বস্তিতে। ও বারান্দায় দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। আমি ভুল করে ফেলেছি মনে হয়। আমি দরজার আড়াল থেকে শুনে হালকা হাসলাম। এটা তো শুধু শুরু। পরের দিন সকাল আমি আয়ানকে স্কুলে পাঠিয়ে এসে বললাম, আনাফ, আজ থেকে তুমি মাকে হাঁটাতে নিয়ে যাবে। ডাক্তাররা বলে সকালের হাঁটা খুব জরুরি। আমি, ও চোখ বড় বড় করে তাকালো। হ্যাঁ, পুরুষ মানুষ সেবা করতে পারে না, এই ধারণাটা তো বদলানো উচিত, তাই না? আমি চোখে চোখ রাখলাম। ও কিছু বলল না। প্রথমবারের মতো সোলাইমান বেগমও ধীরে ধীরে হাঁপিয়ে উঠছেন। একদিন তিনি বললেন, মেহেজাবিন, তুমি একটু কম করলেও পারো। এত নিয়ম মানা আমার পক্ষে কঠিন। আমি মিষ্টি গলায় বললাম, না মা, আপনি তো আমাদের দায়িত্ব, আমরা কি অবহেলা করতে পারি? তার মুখের অভিব্যক্তি বদলে গেল। সেই রাতে আহনাফ আমার সামনে এসে দাঁড়ালো। মেহেজাবিন, তুমি কি ইচ্ছা করে এসব করছো? আমি শান্তভাবে তাকালাম। আমি তো শুধু আদর্শ স্ত্রী আর বৌমা হওয়ার চেষ্টা করছি আহনাফ, তুমি যেমন চেয়েছিলে। ও চুপ হয়ে গেল, কারণ ও বুঝতে শুরু করেছে এই খেলাটাও যত সহজ ভেবেছিল ততটা না। আমি জানি আর কয়েকদিন, তারপরে ভাঙবে ওর অহংকার, ওর খেলা জমবে। পরিস্থিতি এখন স্পষ্টভাবে বদলাতে শুরু করেছে। আহনাফ আর আগের মতো নিশ্চিন্ত নেই। তার চোখের নিচে হালকা কালি পড়েছে। সকালে হাঁটতে যাওয়া, মায়ের ঔষধের সময় দেখা, আয়ানকে স্কুলে নেওয়া, সবকিছু ধীরে ধীরে তার উপর চাপতে শুরু করেছে। আর আমি ঠিক আগের মতোই, শান্ত, বিনয়ী, আদর্শ। সেদিন সকাল আমি হাতে একটা প্রিন্ট আউট নিয়ে আহনাফের সামনে গেলাম। এটা তোমার নতুন রুটিন। ও কাগজটা নিয়ে চোখ কুঁচকে পড়তে লাগলো। সকাল 6:30, ঘুম থেকে ওঠা। 7টা, মাকে হাঁটানো। 8টা, ব্রেকফাস্ট ডায়েট চার্ট অনুযায়ী। 9টা, আয়ানের হোমওয়ার্ক রিভিউ। 11টা, বাজার করা। 1টা, লাঞ্চ। 3টা, মায়ের বিশ্রাম চেক। 5টা, ফ্যামিলি টাইম। তুমি সিরিয়াস? ওর গলা শুকনো। আমি মাথা নেড়ে বললাম, অবশ্যই। সংসার চালানো ফুল টাইম কাজ, তাই না? ও কিছু বলতে গিয়ে থেমে গেল। দুপুরে নতুন নাটক শুরু হলো। আহনাফ রান্নাঘরে ঢুকে বলল,
আজকে একটু চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছে। আমি তাকালাম। না, আজকে গ্রিলড ভেজিটেবলস। তেল কম খেতে হবে। আমি বাচ্চা নাকি? ও বিরক্ত। না, কিন্তু দায়িত্বশীল পরিবারের সদস্য। আমি একদম নিরপেক্ষ স্বরে বললাম। ও চুপচাপ বেরিয়ে গেল। সোলাইমান বেগমও এখন বিরক্তির চূড়ান্ত পর্যায়ে। মেহজাবিন, তুমি সারাক্ষণ আমার পেছনে পেছনে ঘুরো কেন? আমি নিজে নিজে চলতে পারি। আমি হাসলাম। আপনি তো অসুস্থ মা, আপনাকে একা রাখা ঠিক না। আমি অসুস্থ না, তিনি প্রায় চিৎকার করলেন। আমি নরম স্বরে বললাম, তাহলে আনা ভুল বলেছে? তিনি থেমে গেলেন। প্রথমবার মার ছেলের মধ্যে অস্বস্তিকর নীরবতা। সন্ধ্যায় পরিস্থিতি আরো মজার হলো। আমি ঘোষণা দিলাম, আজ থেকে আমরা সবাই একসাথে বসে বই পড়ব। স্ক্রিন টাইম কমাতে হবে। আহনাফ হতভম্ব। কি বই? আমি টেবিলে 3টা বই রাখলাম। স্বাস্থ্য, পরিবার ব্যবস্থাপনা আর মানসিক ভারসাম্য নিয়ে। আমরা সবাই উন্নতি করব। আমি গম্ভীর। সেই রাতেই বিস্ফোরণ হলো। আহনাফ দরজা বন্ধ করে বলল, এনাফ ইজ এনাফ। তুমি আমাকে পাগল বানিয়ে দিচ্ছ। আমি শান্তভাবে বিছানায় বসেছিলাম। আমি তো শুধু তোমার কথাই মানছি। আমি কি বলেছিলাম আমাকে এভাবে কন্ট্রোল করতে? আমি এবার সরাসরি তাকালাম। তুমি বলেছিলে সংসার আগে। আমি সেটাকেই প্রাধান্য দিচ্ছি। এখন সমস্যা কোথায়? ও থমকে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি আগে এমন ছিলে না। কারণ আগে আমার নিজের একটা জীবন ছিল আনাফ। আমার গলা ঠান্ডা। পরদিন সকালে নতুন মোড়। সোলাইমান বেগম নিজে আমার কাছে এসে বসলেন। গলা একটু নরম। মেহজাবিন, তুমি আবার অফিসে যোগ দাও না মা। আমি ভ্রু তুললাম। কেন মা? তিনি অস্বস্তিতে চোখ সরালেন। এইভাবে সংসার চলে না, সবাই কষ্ট পাচ্ছে। আমি মৃদু হেসে বললাম, আমি তো ভালোই আছি। তিনি আর কিছু বললেন না। দুপুরে আনাফ হঠাৎ বলল, মেহজাবিন, তুমি কি আবার জবটা নিতে পারো? আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। ও গিলে ফেলল। মানে? তুমি তো কাজটা ভালোবাসতে। আমি ধীরে ধীরে বললাম, তুমি তো বলেছিলে আমার জায়গায় অন্য কেউ আসবে। ও চোখ নামিয়ে ফেলল। ঘরের বাতাস ভারী হয়ে গেছে। এখন আর কেউ স্বস্তিতে নেই। সবাই বুঝতে পারছে একটা ভুল সিদ্ধান্ত পুরো সিস্টেমকে ভেঙে ফেলেছে। আর আমি এখনো থামিনি। কারণ শিক্ষা এখনো সম্পূর্ণ হয়নি। সেদিন রাতে আয়ান আমার কাছে এসে জিজ্ঞেস করলো, মা, তুমি কি আবার অফিসে যাবে? আমি ওকে জড়িয়ে ধরলাম। যাব, খুব শিগগিরই। তারপর ধীরে ধীরে বললাম, কিন্তু তার আগে একটা কাজ শেষ করতে হবে। আহনাফ দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিল। ওর মুখে সেই প্রথমবার অনুশোচনা। খেলা এখন শেষের দিকে, কিন্তু শেষ আঘাতটা এখনো বাকি। সকালের ঘুম ভাঙতে বুঝলাম ঘরের বাতাস বদলে গেছে। আগের সে কর্তৃত্ব নেই, সে নিশ্চিন্ত ভাবও নেই। আহনাফ আজকাল খুব আস্তে কথা বলে, দরজা বন্ধ করে ফোনে কথা বলে না। আর সবচেয়ে বড় কথা, আমার দিকে তাকানোর সময় ওর চোখে একটা অস্বস্তি থাকে। আমি আয়ানকে স্কুলের জন্য তৈরি করছিলাম, তখন আহনাফ এসে দরজার পাশে দাঁড়ালো। আজকে আমি ওকে স্কুলে দিয়ে আসি। আমি তাকালাম। তোমার তো অনলাইন মিটিং আছে। ও থমকালো। পরে করব। আমি শান্ত গলায় বললাম, দায়িত্বের সাথে সময় মেলানো কঠিন, তাই না? ও কিছু বলল না, শুধু আয়ানের ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে গেল। দুপুরে আমি ল্যাপটপটা খুলে বসেছিলাম। পুরোনো অফিসের মেলগুলো দেখছিলাম। কিছু অফার এখনো আছে। কেউ কেউ জানতে চেয়েছে আমি ফিরবো কিনা। আমি ইচ্ছে করে ডাইনিং টেবিলে বসে কাজ করছিলাম। সোলাইমান বেগম কয়েকবার আমার দিকে তাকালেন। তারপর বললেন, তুমি সত্যি আবার চাকরিতে যাবে নাকি? আমি চোখ না তুলে বললাম, যদি যাই সমস্যা আছে? তিনি একটু থেমে বললেন, না, মানে সংসার। আমি এবার তাকালাম। সংসার কি শুধু আমার দায়িত্ব? তিনি চুপ। এই চুপ করে যাওয়াটা এখন প্রায় অভ্যাস হয়ে গেছে। বিকেলে আনা ফিরে এসে দেখলো আমি একটা ফাইল গোছাচ্ছি। এগুলো কি? সিভি, সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স লেটার। ওর মুখ ফ্যাকাশ হয়ে গেল। তুমি সিরিয়াসলি ফিরে যাচ্ছ? হ্যাঁ। এত তাড়াতাড়ি? আমি মৃদু হাসলাম। আমার জীবন থেমেছিল, শেষ হয়ে যায়নি। রাতে খাবার টেবিলে কেউ তেমন কথা বলল না। আয়ান শুধু বলল, মা অফিসে গেলে আমি কি তোমার সাথে একদিন যেতে পারবো? আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলাম, অবশ্যই। আহনাফ হঠাৎ বলল, আমি সামলে নেব। আমি তাকালাম। কি সামলাবে? সব। বাসা, মা, আয়ান। আমি ধীরে পানি খেলাম। তুমি তো আগে বলেছিলে এগুলো খুব সহজ।
ও মুখ নামিয়ে ফেলল। সেদিন গভীর রাতে দরজায় নখ হলো। খুলে দেখি আহনাফ, চোখ লাল, মুখ ক্লান্ত। কথা বলতে পারি? আমি সরে দাঁড়ালাম। ও ঘরে ঢুকে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি ভুল করেছি। আমি কিছু বললাম না। আমি ভেবেছিলাম টাকা রোজগার করাই সবচেয়ে বড় দায়িত্ব, বাকিটা এমনি হয়ে যায়। ওর গলা কেঁপে উঠল। তুমি কত কিছু সামলাতে, আমি কখনো বুঝিনি। আমি শান্তভাবে বললাম, বুঝতে চাওনি। ও থেমে গেল। তারপর ধীরে বলল, হয়তো। আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। তুমি জানো সবচেয়ে কষ্টের কি ছিল? ও মাথা তুলল। তুমি আমাকে কাজ ছাড়তে বলেছিলে, সেটা না। তুমি ধরে নিয়েছিলে আমার স্বপ্নের কোনো মূল্য নেই। আহনাফ চোখ বন্ধ করলো। সরি। এই শব্দটা খুব ছোট আহনাফ। ঘর নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে আমি ইন্টারভিউ দিতে বের হওয়ার প্রস্তুতি নিলাম। অনেকদিন পর নিজের মতো করে সাজলাম। আয়নায় নিজেকে দেখে মনে হলো আমি এখনো আছি, কোথাও হারিয়ে যাইনি। সোলাইমান বেগম দরজার কাছে এসে দাঁড়ালেন। মেহজাবিন? আমি তাকালাম। তিনি ইতস্তত করে বললেন, আমারও ভুল হয়েছে মা, আমি কিছু বললাম না। তিনি চোখ নামিয়ে বললেন, আমি সবসময় ভেবেছি মেয়েদের সংসারই মানায়, কিন্তু এখন বুঝছি নিজের পরিচয় না থাকলে মানুষ ভেতর থেকে শুকিয়ে যায়। আমার বুকের ভেতর হালকা ঢেউ উঠল। এটাই হয়তো প্রথম সত্যি কথা যা তিনি বলেছেন। ইন্টারভিউ শেষে ফিরে এসে দেখি বাসায় এলোমেলো, সোফায় কাপড়, রান্নাঘরে থালা, আয়ানের বই মেঝেতে ছড়ানো। আহনাফ ঘেমে নে একাকার। আমি দরজায় দাঁড়িয়ে রইলাম। ও আমাকে দেখে হাসার চেষ্টা করলো। আজ বুঝলাম তুমি একা কিভাবে এত কিছু করতে। আমি ব্যাগ নামিয়ে রাখলাম। বুঝেছ? ও মাথা নেড়ে বলল, হ্যাঁ। তাহলে আজ থেকে সবাই মিলে করব। ও অবাক হয়ে তাকালো। মানে? আমি স্পষ্ট গলায় বললাম, আমি চাকরিতে ফিরবো, সংসারও চলবে, কিন্তু এবার কাজ ভাগ হবে, সম্মানও ভাগ হবে। সোলাইমান বেগম ধীরে এসে পাশে দাঁড়ালেন। আমি আয়ানকে দেখব। আহনাব বলল, আমি রান্না শিখব। আমি হেসে ফেললাম। শিখতেই হবে। রাতে আয়ান আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আমি ওর কপালে চুমু খেলাম। আহনাফ দূর থেকে তাকিয়েছিল। তার চোখে এবার ভয় নেই, রাগ নেই, শুধু উপলব্ধি। আমি জানতাম প্রতিশোধের সবচেয়ে বড় রূপ কাউকে ভাঙা নয়, তাকে শেখানো, যেন সে আর কখনো কাউকে ছোট না করে। শেকলটা আজ সত্যিই ভাঙলো। সকালের আলোটা আজ অন্যরকম লাগছে। ঘরের ভেতর একটা চাপা নীরবতা। কেউ উচ্চস্বরে কথা বলছে না, কেউ কাউকে নির্দেশ দিচ্ছে না। আমি রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছিলাম। সবকিছু আগের মতোই, তবু কিছু যেন বদলে গেছে। আহনাফ নিজে থেকে এসে চুপচাপ ডাইনিং টেবিলে বসলো। কিছুক্ষণ পর বলল, মেহজাবিন, একটু কথা বলতে পারি? আমি চা ঢালতে ঢালতে বললাম, বলো। ওর গলায় সে আগের আত্মবিশ্বাস নেই, বরং দ্বিধা। আমি আমি ভুল করেছি। আমি কোনো উত্তর দিলাম না। ও এবার স্পষ্ট করে বলল, তোমাকে এভাবে জোর করা ঠিক হয়নি। তোমার কাজ, তোমার জীবন। আমি গুরুত্ব দেইনি। আমি ধীরে ধীরে তার সামনে গিয়ে বসলাম। তুমি শুধু গুরুত্ব দাওনি না আহনাফ, তুমি ধরে নিয়েছিলে আমার কোনো নিজস্বতা নেই। ও চুপ। ঠিক তখনই সোলাইমান বেগম এসে পাশে বসলেন। আজ তার গলাতেও সেই কঠোরতা নেই। মেহজাবিন, আমিও ভুল করেছি মা। আমি আসলে ভাবিনি ব্যাপারটা এত দূর যাবে। তুমি যে এত কিছু সামলাও, আমি বুঝিনি। আমি তাকালাম তার দিকে। এই প্রথম তিনি আমাকে মানুষ হিসেবে দেখছেন, শুধু বৌমা না। আমি গভীর শ্বাস নিলাম। ঠিক আছে, তাহলে আজ একটা জিনিস পরিষ্কার করি। দুজনে আমার দিকে তাকালো। এই সংসার শুধু আমার দায়িত্ব না, এই সংসার আমাদের তিনজনের দায়িত্ব। আহনাফ মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি বুঝেছি। আমি থামলাম না। আমি আমার কাজ ছাড়ছি না। আমি আবার অফিসে যোগ দেব। আর বাড়ির কাজ সবাই ভাগ করে করব। সোলাইমান বেগম ধীরে বললেন, আমি আমার নিজের কাজ নিজে করতে পারি, যতটুকু পারি করব। আমি হালকা হাসলাম। এটাই যথেষ্ট মা। আহনাফ একটু এগিয়ে এসে বলল, আমি চেষ্টা করব সবকিছু ব্যালেন্স করতে। আমি সরাসরি চোখে চোখ রাখলাম। চেষ্টা না, দায়িত্ব। ও মাথা নিচু করে বলল, দায়িত্ব। সেই মুহূর্তে আমি বুঝলাম এই লড়াইটা জেতার জন্য চিৎকার করতে হয়নি, ভাঙচুর করতে হয়নি, শুধু আয়না দেখাতে হয়েছে। দুপুরে আমি রাইসাকে ফোন করলাম। আমি কাল থেকে জয়েন করছি। ও হাসলো। আমি জানতাম তুমি ফিরবে। পরের দিন সকাল, আমি অফিসের জন্য তৈরি হচ্ছি।
অনেকদিন পর সেই পুরনো অনুভূতি, নিজেকে নিজের মতো লাগছে। আয়নাতে নিজেকে দেখে মনে হলো আমি হারাইনি, শুধু একটু থেমেছিলাম। বের হওয়ার আগে আয়ান দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। মা, তুমি আবার অফিসে যাচ্ছ? আমি হাসলাম। হ্যাঁ বাবু। আহনাফ পাশ থেকে বলল, আজ আমি আয়ানকে স্কুলে নিয়ে যাব। আমি তাকালাম, সে সত্যিই বলছে। দরজার কাছে দাঁড়িয়ে আমি একবার পেছনে তাকালাম। এই ঘরটা একই আছে, কিন্তু সম্পর্কগুলো বদলে গেল। আর সবচেয়ে বড় কথা, আমি বদলে গেছি। আমি আর শুধু কারো স্ত্রী না, কারো বৌমা না, কারো মা না। আমি। দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, ঠিক সেই দিনের মতো, কিন্তু আজ আর ভেতরে কোনো ঝড় নেই। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।